হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। দেখো, আজ আমরা একটা নতুন টপিক আলোচনা করব। টপিকটা হলো এরকম যে সীতা নামের একজন হাউসওয়াইফ, সে ভারত সরকারের মনরেগা স্কিমে কাজ করে এবং গভর্নমেন্ট তাকে দিন হিসাবে স্যালারি দেয়। তো স্যালারি সে নিজের কাছেই রাখতো এতদিন পর্যন্ত। তো এখন তার গ্রামে একটা নতুন ব্যাংক হয়েছে, সে এখন তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা রাখে। তো ধরা যাক সে দিনে 100 টাকা করে ব্যাংকে জমা রাখে। তো এর ফলে আমাদের ইকোনমির কী সুবিধা হলো সেটা নিয়ে আজকের আলোচনা। তো ব্যাংক সেই টাকা নিয়ে কী করে? দেখো, ব্যাংকের প্রধান কাজ হলো ক্রেডিট তৈরি করা, মানে লোন প্রোভাইড করা। আমরা বা জেনারেল পাবলিক সাধারণত ব্যাংকে টাকা ডিপোজিট করি, কিন্তু ব্যাংকের মেন কাজই হলো ক্রেডিট বা লোন প্রোভাইড করা। কিন্তু এর অর্থ এই নয় যে ব্যাংক ওই 100 টাকায় পুরো লোন দিয়ে দেবে। তো সেটার জন্য কিছু নিয়ম আছে। টোটাল ডিপোজিটের ব্যাংকের কাছে কিছুটা অংশ মানে জমা রাখতে হবে, যেটাকে বলা হয় লিগ্যাল রিজার্ভ রেশিও, যেটাকে সাধারণত আমরা সুবিধার জন্য 10% ধরে নিই। তো তার মানে কি হলো, আমরা ছবিতে দেখতে পাচ্ছি, অবশ্য ডলারের সাইন আছে, ওটাকে টাকা হিসেবেই ধরে নাও সবাই, যে ওই 100 টাকা যখন আমরা ব্যাংকে জমা দিই, 100 টাকার মধ্যে 10 টাকা ব্যাংক নিজের কাছে জমা রাখে। এটা হলো রিজার্ভ ব্যাংকের নিয়ম, যে তুমি পুরো টাকাটা লোন হিসেবে প্রোভাইড করতে পারো না। ধরা যাক সীতা স্টেট ব্যাংকে 100 টাকা জমা রেখেছিল। তো স্টেট ব্যাংক সেই টাকার 10 টাকা নিজের কাছে রিজার্ভ হিসেবে জমা রাখলো, বাকি 90 টাকা সে লোন প্রোভাইড করলো কোনো একটা কোম্পানির সিইও বা ম্যানেজারকে। তো সেই সিইও ম্যানেজার কী করলো, সেই টাকা দিয়ে অন্য কিছু কিনলো, এবং যার কাছ থেকে কিনলো সে ওই 90 টাকা আবার ধরো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে জমা রাখলো। তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 90 টাকা জমা থাকলো, সেই 90 টাকার 10% মানে 9 টাকা কী করবে, ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নিজের কাছে জমা রাখবে। এবং বাকি যে 81 টাকা থাকলো, 81 রুপিস, সেই 81 রুপিস ব্যাংক আবার লোন প্রোভাইড করবে। কাকে প্রোভাইড করবে? অন্য একটা কোম্পানিকে। এবার 80 টাকা যে কোম্পানি নিল, সেই কোম্পানি আরেকজনের কাছ থেকে কিছু কিনলো, মানে যে টাকাটা পেলো সে আবার কি করবে, ধরো অ্যাক্সিস ব্যাংকে সেই 81 টাকা জমা রাখলো। সেই 81 টাকার 10% মানে 8 সেই অ্যাক্সিস ব্যাংক জমা রাখলো, এবং বাকি টাকা কি করবে, স্টেট ব্যাংক এই অ্যাক্সিস ব্যাংক আবার লোন প্রোভাইড করবে। এইভাবে এই 100 টাকা বাজারে উঠতে থাকবে, এবং প্রত্যেক ব্যাংক 10% করে জমা রাখবে। প্রথমে স্টেট ব্যাংক 10 টাকা জমা রেখেছিল, তারপরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 9 টাকা জমা রেখেছিল, তারপরে অ্যাক্সিস ব্যাংক 8 টাকা 10 পয়সা জমা রাখলো। এভাবে চলতে থাকবে, এবং প্রত্যেক ব্যাংকের যে রিজার্ভ, এই রিজার্ভগুলোকে যদি আমরা যোগ করি, মানে এই সিস্টেমটা চলতে থাকবে, এবং অ্যাট লাস্ট আমরা যখন এই রিজার্ভগুলোকে যোগ করব, তখন দেখব সেই ভ্যালুটা ট্রেডে মিলে গিয়েছে। তো এই জিনিসটাই এবার আমরা যদি একটা চার্ট হিসেবে দেখি, তাহলে ব্যাপারটা এইরকম দাঁড়াবে। স্টেজ অন, প্রথম ব্যাংক কী করছে, 100 টাকা জমা নিচ্ছে। তো সেই টাকার 10 টাকা সে রিজার্ভ হিসেবে জমা রাখছে, বাকি 90 টাকা সে লেন্ড করছে, মানে লোন প্রোভাইড করছে। এবার সেকেন্ড ব্যাংক কী করলো, সেই 90 টাকা নিয়ে 90 টাকা থেকে 9 টাকা রিজার্ভ করলো, এবং 81 টাকা আবার লোন প্রোভাইড করলো। এভাবে সিস্টেমটা চলতে থাকবে। এবার আমরা যদি সিস্টেমটাকে এভাবে চলতে থাকে, তখন দেখব যে অ্যাট দ্য স্টেজ অফ 10, ব্যাংক টোটাল লেন্ড প্রোভাইড করেছে 586.20 রুপিস, এবং তার নিজের কাছে রিজার্ভ হিসেবে জমা রেখেছে 61.10 রুপিস, এবং টোটাল ডিপোজিট হয়েছে 651.30 রুপিস। তো এই 100 টাকা ব্যাংক জমা নিয়েছিল স্টেট ব্যাংক, সেই টাকার থেকে অ্যাট দ্য 10th নম্বর স্টেজে এসে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংককে টোটাল লোন প্রোভাইড করেছে 586.20 রুপিস, অ্যান্ড স্টিল দ্য প্রসেস ইজ গোয়িং অন। কিন্তু এই প্রসেসটা কতক্ষণ চলবে? তো এর একটা হিসাব আছে, হিসাবটা আমরা একটা ফর্মুলা হিসেবে দেখব। ফর্মুলাটা হলো এইরকম, যে মানি মাল্টিপ্লায়ার ইজ ইকাল টু 1/রিজার্ভ রেশিও। তো আমরা রিজার্ভ রেশিও কত জানি, 10%। ব্যাংক 10% করে জমা রাখছিল, 100 টাকা রাখলে 90 টাকা লোন দিচ্ছিল, 10 টাকা জমা রাখছিল। তাহলে মানি মাল্টিপ্লায়ার ইজ ইকাল টু 1/10%। এর অর্থ ব্যাংকে যদি কেউ 100 টাকা জমা রাখে, তার মানে ব্যাংক তার 10 গুণ টাকা মার্কেটে ছাড়তে পারে। মানে 100 টাকা ধরো সীতা জমা রেখেছিল,
তো ব্যাংক এখন তার 10 গুণ মানে 100 ইন্টু 10 ইজিক্যাল টু 1000 রুপিস লোন হিসেবে মার্কেটে প্রোভাইড করাতে পারে। আর রিজার্ভ ব্যাংকের কাছে এই মানি মাল্টিপ্লায়ারই হলো একটা বড় অস্ত্র মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করার জন্য। রিজার্ভ রেশিও যত বেশি হবে মানি মাল্টিপ্লায়ার তত কম হবে, অর্থাৎ কম পরিমাণে টাকা বাজারে আসবে। আর মানি মাল্টিপ্লায়ার যত কম হবে, সরি, রিজার্ভ রেশিও যত কম হবে মানি মাল্টিপ্লায়ার তত বেশি হবে, অর্থাৎ মার্কেটে তত বেশি পরিমাণে টাকা ছড়িয়ে পড়বে এবং মানুষের কাছে প্রচুর পরিমাণে টাকা আসবে। আর এই কারণেই বর্তমানে সরকার ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম বা ডিজিটালাইজেশন, নেট ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট কার্ড পেমেন্ট অথবা জনধন যোজনা এই সমস্ত পদ্ধতির মাধ্যমে বেশি সংখ্যক মানুষকে ব্যাংকিং সিস্টেমের আওতায় নিয়ে আসতে চাইছে, যাতে টাকাটা সার্কুলেশন হয় এবং অবশ্যই করাপশান মুক্ত হয়। এটা একটা জেনারেল কনসেপচুয়াল ভিডিও হলো আজ। এটা নিয়ে আমরা খুব ডিপলি আলোচনা করব ভবিষ্যতে নতুন ভিডিওয়।